লাইভে আমরা না। সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আগে আমি একটু চ্যাটে দেখি যে সবাই কেমন আছে। সবাই কেমন আছে একটু দেখি। একজন সবার ফেসবুক আইডি লিংক চাচ্ছে, সাদমান। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। বিচিত্র বাবু সরকার, তুমি কেমন আছো? আমি সবার নাম আলাদা করে মেনশন করলাম না, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম জানালাম এবং সবাইকে বলছি আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি বেশ ভালো আছি। ফার্জিয়া, আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো বানানটা অনেকে দেখা যাচ্ছে যে আমরা একটু ভালো বানানটা লিখতে গিয়ে কিন্তু আমরা একটু ভুল করে ফেলি। আমরা ভালো বানানটাকে লিখে ফেলি কিভাবে? আমরা যে এইভাবে লিখি যে এইটা মানে কিন্তু কপাল বা ভাগ্য। এটা কিন্তু ওই যে ভালো মানে গুড, সেটার বানানে সবসময় ওকার থাকে। এটা হচ্ছে গিয়ে ভালো বানান। সো এই ডিফারেন্সটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, এটাতে আমরা প্যাচ লাগাবো না। এই হলো গিয়ে আমাদের ভালো বানানের শুদ্ধ বানান। আজকে পুরো চ্যাপ্টারটা শেষ হবে। সো আজকে তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে বসো নাই, ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও। আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পড়বো এবং খুবই ইন্টারেস্টিং ও চ্যাপ্টারটা, যদিও সাধু ভাষায় লেখা। আমার বাসা কোথায় একজন জিজ্ঞাসা করেছে, আমার বাসা হচ্ছে ঢাকায়। হুম। না, আজকে বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবো না, বিভীষণের প্রতি মেঘনাদ আমরা পরের ক্লাসে পড়াবো। আজকে আমরা শুধু বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন পড়াবো। প্র্যাকটিস বুক কি আজকে দিব কিনা? না, আজকে কোনো প্র্যাকটিস বুক থাকবে না এটার সাথে। আজকে প্র্যাকটিস বুকটা হচ্ছে আমরা দিব দেখা গেছে যখন তোমাদের একটা সিকিউ সলভিং ক্লাস হবে, অর্থাৎ বাঙ্গালা নব্য লেখক দিগের পরে বিভীষণের প্রতি মেঘনাদ পড়ানো হবে। এরপরে ওই দুইটার একটা সিকিউ সলভিং ক্লাস হবে। ওই সলভিং ক্লাসটার সময় হচ্ছে দিয়ে দেওয়া হবে প্র্যাকটিস বুকগুলো। আর এগুলো কি নোট করা লাগবে কিনা প্রেমা? এগুলো আসলে আলাদা করে নোট করার জন্য আমাকে তো জিজ্ঞাসা করা লাগবে না, এটা অবশ্যই তোমাদের নোট করা লাগবে। নোট করা লাগবে বলেই হচ্ছে আমি বলছি যে তোমরা প্রথম থেকে নোট করবা, যাতে এই চ্যাপ্টার রিলেটেড যা যা প্রশ্ন আসে তোমার কলেজে হোক, সেটা সুদূর ভবিষ্যতে এইচএসসিতে হোক কিংবা ভর্তি পরীক্ষায় হোক, তুমি যাতে সেটা না আটকাও। ওই নোটটা দেখলেই যাতে তুমি বুঝে যাও। এবং নোটটাকে শুধু এখন লিখবা তাই নয়, ক্লাস শেষে আবার একটু গুছিয়ে লিখবা। কারণ দ্রুত নোট নেওয়ার কারণে দেখা যায় স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্টই যেহেতু পরীক্ষার আগের একদিন দুই দিনই পড়ে বা পরীক্ষার আগের দিন শুধু পড়ে, সো তখন পড়তে যেয়ে কিন্তু নিজের নোট নিজেই বুঝে না। এই জন্য বলছি যে এটা একটু গুছিয়ে লিখতে। আচ্ছা, প্র্যাকটিস বুক নিয়ে নানা প্রশ্ন আছে। আচ্ছা, প্র্যাকটিস বুকটা কিন্তু আমরা একটু পরে দিব, তাই ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সাদমান বলেছে ভিডিও কোয়ালিটি খারাপ। আচ্ছা, অন্য একটু দেখো তো, অন্যরা একটু বলো তো ভিডিও কোয়ালিটি কি খারাপ না ভালো? মানে ভিডিও অডিও সব কি ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো তো। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে। আমার মনে হয় সাদমান এটা তোমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম। তো আমাদের এন্ড থেকে ভিডিওতে কোনো প্রবলেম নেই। একজন বলেছে যে বাংলা সেকেন্ড পেপারের প্র্যাকটিস বুক দেইনি কেন? বাংলা সেকেন্ড পেপারে আমরা কিন্তু বেসিক আলাপ আলোচনা করেছি। বেসিক আলাপ আলোচনা যেগুলো তোমাদের মানে সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা থাকবে উচ্চারণ, ওটা যখন পড়ানো হবে তখন হচ্ছে আমরা প্র্যাকটিস বুকটা দিব। আচ্ছা, সো এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা নোট ডাউন করে ফেলবা খাতায়। আমি প্রশ্নোত্তরের সুযোগ দিব, তখন আমাকে প্রশ্ন করবা। আর এমনিতে আমি আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে এতটুকু বুঝতে পারি শিক্ষার্থীরা কোন জায়গাতে আটকায় বা কি নিয়ে প্রশ্ন করতে পারে। আমার দৃঢ় বিশ্বাস আমি পড়ানোর সময় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এরপরেও যদি না পাও একটু টুকে রাখবা, প্রশ্নোত্তরের সুযোগ আমি দিব, তখন তোমরা প্রশ্ন করবা। এখন চ্যাটটা অফ করে দিচ্ছি, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে, যেটা হলো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তো আমরা আজকে প্রথমেই এই লেখাটা যিনি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে নিয়ে একটু পড়ব। বঙ্কিম এই নামটা আমরা শুনিনি এমন মানুষ পাওয়াই কঠিন। যদিও এই যুগে তোমরা কেউই বঙ্কিমের লেখা পড়ো না, তোমরা কেন, বঙ্কিমের লেখা হার্ডলি মানুষজন পড়ে। কারণ বঙ্কিম যেইভাবে বাংলা লিখেছে সেটা এখনকার পাঠকের জন্য সত্যিই দুর্বোধ্য। এটাকে আমি যুগের চাহিদাই বলবো। মানুষ যে কমপ্লেইন করে, ধরো তোমাকে দেখো না, অনেক সময় তোমাদের বাবা মারা বলে যে আর এই প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, এই জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, এই জেনারেশন কোনো জাতের না, এটা টিকটক জেনারেশন, এই সেই। এমন কিন্তু না যে তোমার বাবা মার জেনারেশনকে বা বড়দের জেনারেশনকে কেউ বলতো যে বাহ, ওরা একদম আদর্শ জেনারেশন। ওই জেনারেশনকেও তার আগের জেনারেশন বলতো যেটা নষ্ট জেনারেশন, এটা ফালতু জেনারেশন। এটা একদম যুগের পর যুগ ধরে প্রবহমান, এটা চলে আসা একটা কথা, যে এক প্রজন্ম তার পরের প্রজন্মকে ধরে নেয় যে থার্ড ক্লাস, এরা কিছু বুঝে না, এরা কিছু পারে না, আমাদের সময় যা ছিল সব ভালো ছিল, বা এরা সব ফাত্রা। দেখবা যখন একটা স্কুল কলেজের পুনর্মিলনী হয়, স্কুল কলেজের পুনর্মিলনীতে তোমার এই ধরনের আলোচনাগুলো খুব নর্মাল। যারা হচ্ছেন এক্স স্টুডেন্ট ছিল তারা যে আরে আমাদের সময় এটা হইতো, আমাদের সময় এটা", এখন তো কিছুই হয় না। আসলে বিষয়টা এমন না। প্রত্যেকের সময়ের একটা নিজস্ব আবেদন আছে।
তার কাছে যেমন মনে হচ্ছে তার সময়টা বেস্ট ছিল, একইভাবে এই মুহূর্তে যে আছে এই সময়ের মানুষটার কাছেও 20 বছর পর মনে হবে তার সময়টাই বেস্ট ছিল। অর্থাৎ এখানে বিষয়টা পুরোপুরি নির্ভর করে আলটিমেটলি সময় বা মানুষের অভ্যেস। দেখো, বঙ্কিম যেভাবে বাংলা লিখেছেন, এখন আনিসুল হক বা হুমায়ুন আহমেদ কি ওভাবে বাংলা লিখেন? হুমায়ুন আহমেদ তো মারা গেছেন, আনিসুল হক কি ওভাবে বাংলা লিখেন? ওভাবে তো বাংলা লিখেন না। তো একই বিষয় আবার বঙ্কিম যেভাবে লিখতেন, এখন আমি যদি বলি যে ধরো বন্দে আলী মিয়া কিংবা তোমাদের আব্দুল হাকিম বঙ্গবাণীর, তারা কি এভাবে, বা শাহ মোহাম্মদ সগির, তারা কি এভাবে লিখতো? তারা তো এভাবে লিখতো না, তাদেরটা আবার আরেকটু অন্যরকম ছিল। সেইটার জন্য তো এনিওয়ে, এই লেখাটা খুবই ইন্টারেস্টিং একটা লেখা, যদিও পুরো লেখাটা সাধু ভাষায়, কিন্তু এই লেখাটাতে মূলত বাংলার নব্য লেখক, মূলত যারা নতুন রাইটার হতে চায় বা লেখক হতে চায়, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বঙ্কিম এখানে বলেছেন। 11টার মতো পয়েন্ট এখানে বঙ্কিম বলেছেন। সো একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কেন লেখালেখিকে এত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এখন আমাদের যুগে যদি বলি যে মানুষের কাছে কোনো কিছু পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কি, কন্টেন্ট বানানো, হোক সেটা ফেসবুক, ইউটিউব, টিকটক, এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মেইনলি ইউটিউব আর ফেসবুক আর টিকটক। তো তখন কিন্তু সেটা ছিল লেখালেখি, লেখালেখিটাই ছিল তখন প্রধান এবং অনেক ক্ষেত্রে একমাত্র মানে বিষয়, কারণ তখনও এই রেডিও টেলিভিশন মানুষের কাছে হাতে হাতে পৌঁছায়নি। টেলিভিশন তো আরো অনেক পরে, রেডিওটাও মানুষের কাছে তখন যাচ্ছে এমন অবস্থায়। তাই এজন্যে লেখালেখির গুরুত্বটা ছিল অনেক বেশি, অনেক বেশি। ধরো এটাকে অনেকটা আধুনিক দিনে তুলনা করতে পারো, ধরলাম বাংলাদেশের অনেক সফল কোনো ইউটিউবার যদি একটা ভিডিও বানায় যে নতুন ইউটিউবারদের কি কি করা উচিত, তো এইটাকে অনেকটা তেমন তুলনা করতে পারো তুমি বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার ক্যারিয়ারে অত্যন্ত সফল একজন মানুষ ছিলেন। তিনি পেশাগত জীবনে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। সো আমাদের এখন এমন একটা যুগ যেখানে দেখা যায় মানুষের খাজনার চেয়ে বাজনা বেশি, এটা অনেক বেশি আমরা দেখি। যে মানুষ, সে হয়তো বা অনেক বড় কিছু করছে না বা তার ক্রিয়েটিভিটিও তেমন কিছু নাই, কিন্তু সে নেশায় আসক্ত থাকবে, আরো নানা কিছু থাকবে যেগুলোকে সে জাস্টিফাই করার চেষ্টা করে তার সৃষ্টিশীল তথাকথিত কাজকর্ম দিয়ে, কিন্তু যেগুলো সৃষ্টিশীল হয় না, কিছুই হয় না। কিন্তু যে রাধে সে চুলো বাঁধে। তো বঙ্কিমের মতো মানুষ, যিনি পেশাগত জীবনে ছিলেন ম্যাজিস্ট্রেট, আবার সাহিত্যিক হিসেবে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে জাতা কথা না। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। আমি একটু এখানে লিখে দিই জন্মগ্রহণ, অনুগ্রহণ বাক্যটা মানে কি, জন্মগ্রহণ করেন। আচ্ছা, একটা বিষয় লক্ষণীয়, 24 পরগনাটা কোথায়? এটা হলো আমাদের রাইট বিসাইড যশোর, আমাদের বাংলাদেশের যশোরের পাশে এটা। তার পিতার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু বঙ্কিমচন্দ্রের সময় আসলে তুলনা করে লাভ নাই, তিনি যেই সময় জন্মগ্রহণ করেছেন ওটা 1838 সালে, তখন সিপাহী বিদ্রোহ হয় নাই। মানে ব্রিটিশরা চলে যাওয়ার আরো 100 বছরের বেশি আগে তিনি জন্মগ্রহণ করেছেন। তো ভারতের জন্ম তো আরো বহুত পরে। 1858 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ, এবং মানে তিনি হচ্ছে বিএ পরীক্ষায় যারা উত্তীর্ণ হন সেই প্রথম যেই কয়েকজন গ্র্যাজুয়েট ছিল কলকাতা ইউনিভার্সিটির, তাদের একজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এখানে যদি তোমাদের কখনো যাবার সৌভাগ্য হয়, তখন দেখবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন নীলক্ষেত, যেখানে একটা মানে বইয়ের রাজ্যই বলা যায় বাংলা বাজারের পরে, যদিও বাংলা বাজারটা তো মেইনলি আমাদের মানে খুচরা বিক্রেতাদের জন্য না, পাইকারি বিক্রেতাদের জন্য। তো নীলক্ষেতের মতোই, কিন্তু কিছু ক্ষেত্রে এটা নীলক্ষেতের চেয়েও বড় এবং নীলক্ষেতের চেয়ে আরো অনেক সমৃদ্ধ, সেটা হলো কলকাতার বুক স্ট্রিট। ওইটা কিন্তু রাইট বিসাইড কলকাতা ইউনিভার্সিটি। কিন্তু আমাদের দেশের কালচারটা আরো অনেক বেশি উদার, আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে কেউ ঢুকতে পারে, কিছু বলে না, সবার জন্য খোলা আমাদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু ভারতেরগুলো কিন্তু এমন না, কলকাতা বিশ্ববিদ্যালয় চাইলেই ঢোকা যায় না। সেখানকার মানে আমি যদি ইনভাইটেড না থাকি বা স্টুডেন্ট বা টিচার বা ইউনিভার্সিটির কেউ না হয়, চাইলেও সেখানে ঢোকা যায় না। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তার একটা উপাধি আছে, কিন্তু সেই উপাধিটা হচ্ছে সাহিত্য সম্রাট। উপাধিটা কি? সাহিত্য সম্রাট। তোমরা একটা লাইন হয়তো বা অনেকেই শুনেছো, পথিক তুমি পথ হারাইয়াছ, কিংবা তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। এই লাইনগুলো কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই। এবং বঙ্কিমের যেটা প্রথম উপন্যাস, সেটা হলো গিয়ে দুর্গেশ নন্দিনী, ওটা নিয়ে একটু কথা বলবো। এবং দুর্গেশ নন্দিনীকে বলা যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
যদিও বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয় হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, কিন্তু প্যারীচাঁদ মিত্র ওটা যেই সময় লিখেছেন ওই সময়ের সাপেক্ষে ওটা চলে, কিন্তু এটাকে আসলে খুব একটা সার্থক উপন্যাস বলা চলে না। প্রথম উপন্যাস বলা যায় প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে এই দুর্গেশ নন্দিনী, যেটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাদেরকে বলতে পারো তারা রীতিমতো একটা জেনারেশনকে কিংবা তারা একটা নতুন ধারাকে সৃষ্টি করেছেন বা তাদের হাত ধরে সেগুলো হয়েছে। বঙ্কিমচন্দ্র মৃত্যুবরণ করেছিলেন কলকাতায় এবং সেটা ছিল 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। আর তিনি আসলে বাংলাদেশ কেন্দ্রিক ছিলেন না, তখন তো আসলে বাংলাদেশের জন্ম হয় নাই, তিনি মূলত ওই সাইডটা কেন্দ্রিকই ছিলেন সবসময়। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে একটা বিখ্যাত পত্রিকা ছিল যেটার তিনি ছিলেন সম্পাদক। তো সেটা তার দায়িত্বেই ছিল ওটার সম্পাদনা এবং প্রকাশনা। সেই পত্রিকাটার নাম ছিল বঙ্গদর্শন। 1872 সালে সেটা প্রকাশিত হয়েছিল। আর 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু। আমি কিন্তু এটা ক্লাসে অনেক সময় বলি যে সাহিত্য চর্চার শুরু আমরা অনেক কবি সাহিত্যিকেরই কেন দেখি যে পত্রিকায় লেখার মাধ্যমে। মানুষের হাতে হাতে বই তখনও এভাবে পৌঁছায় নাই, যেহেতু মানুষের কাছে তখন এই সাহিত্যটা হাতে পাবার অন্যতম মাধ্যম ছিল পত্রিকাগুলো, তাই সে সময় বইয়ের চেয়ে বরং পত্রিকার মাধ্যমেই লেখক এবং কবি সাহিত্যিকদের উত্থান ঘটত। এজন্যই দেখবা আমরা যখনই কবি সাহিত্যিকদের মানে লেখক পরিচিতি কিংবা কবি পরিচিতি পড়তে যাই, তখন সেখানে নানা রকম ভাবে আমাদের কাছে চলে আসে বিভিন্ন পত্রিকার কথা। তো সেই সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমেই তার সাহিত্য চর্চা শুরু। তিনি মোট 34টি বই রচনা করেছিলেন তার জীবনভর। তার সাহিত্য চর্চা যেগুলো রয়েছে উপন্যাস, সেগুলো নিয়ে একটু কথা বলি। কপালকুণ্ডলা, যেটার কথা বলছিলাম, পথিক তুমি পথ হারাইয়াছ, তুমি উত্তম তাই বলে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, মৃণালিনী, বিষ বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দ মঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম, খুবই বিখ্যাত উপন্যাস। আর যেখানেই হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন আসে, হোক সেটা অ্যাডমিশন টেস্ট, হোক সেটা বিসিএস, বাংলাদেশ ব্যাংকের এক্সাম বা যে কোনো প্রকার পরীক্ষা, সেখানে রবীন্দ্র, নজরুল, এরপরে যদি কারো নিয়ে প্রশ্ন এসে থাকে সেটা হলো জসিমউদ্দিন বা বঙ্কিম, এরকম। তাই বঙ্কিম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, আমাদেরকে এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। চলে আসতেই পারে অবজেক্টিভে কমলাকান্তের দপ্তর কার লেখা গ্রন্থ, বা কমলাকান্তের দপ্তর কেমন গ্রন্থ, এরকম। তারপরে তার একটা ইংরেজি উপন্যাস আছে রাজমোহনস ওয়াইফ। এমনিতে তার গদ্য গ্রন্থ আছে বেশ কিছু, যেমন বিজ্ঞান রহস্য, লোক রহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ এবং কমলাকান্তের দপ্তর। এবার চলো আমরা মূল রচনায় চলে যাই। এখানে মূলত তিনি বেশ কিছু পয়েন্ট পয়েন্ট করে রচনাটা লিখেছেন এবং নতুন প্রজন্মের লেখকদের প্রতি তার কিছু উপদেশ বাণী তিনি দিয়েছেন। ওই যে বললাম, তুমি যদি 2023 সালের সাপেক্ষে দেখো তাহলে হয়তো বা ভাবতে পারো যে বাংলাদেশের কোনো ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ফেমাস কোনো ইউটিউবার, তিনি যদি একটা ভিডিও বানাতেন এখন যে নতুন ইউটিউবারদের কি কি ফলো করা উচিত বা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কি কি ফলো করা উচিত, দ্যাটস ইট, এটার মতোই। আসলে যারা এই ধরনের কথাবার্তা বলে যে যে ইউটিউব মানে এগুলো সবই পক্কিকার বা মানে ফটকাবাজি বা টিকটকে ভিডিও বানানো, কন্টেন্ট বানানো, আসলে তারা হচ্ছে সবচেয়ে বড় ছাগল। কারণ পরিবর্তনকে যে গ্রহণ করতে পারে না তার মতো গর্ধব, তার মতো কি বলবো যে তার মতো বেকুব আসলে দ্বিতীয়টা নাই। এবং আমরা হচ্ছি জাতি হিসেবে এমন যে আমরা সব পরিবর্তনই গ্রহণ করি, কিন্তু এটা গ্রহণ করতে আমাদের একটু সময় লাগে। মানে ওটা ওয়েস্ট করে সবার ফার্স্টে দেখবা পশ্চিমে করে। আমরা তো দীর্ঘ সময় দাস ছিলাম, সো আমাদের নেচারগুলো এখন এরকম ছোট লোক টাইপ রয়ে গেছে। তারপরে ওটা ইন্ডিয়াতে এসে অ্যাডপ্টেড হয়, তারপরে এসে হচ্ছে এটা তার বেশ কিছু বছর পরে ধরো বাংলাদেশে, তাও ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান বাঙালিরা না, ইন্ডিয়ান বাঙালি একই টাইপ, ওই বাংলাদেশি মার্কাই। মানে ইন্ডিয়ায় বুঝাচ্ছি যে ইন্ডিয়ায় তো নানা রকম জাতি আছে, সো তারা করবে ওটা যে মুম্বাই টুম্বাই হবে, সাউথ ইন্ডিয়াতে হবে, তারপরে আসবে ওটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে ধরলাম একই টাইমে এসে ঢুকলো আর কি। এটার কথা বলছি, আমরা যে নতুন কিছু নিতে পারি না। যেমন যখন বই ছাপা হওয়ার কালচারটা শুরু হয় পৃথিবীতে, তখনও মানুষের মুখে মুখে এমন একটা কথা ছিল যে আরে, মানে মানুষের মুখে মুখে বলতে মূলত বাঙালিদের মধ্যে, আরে এখন তো আর ট্যালেন্টেড বা মানে প্রতিভাধর লেখক লেখিকা কিভাবে আসবে, এত টাকা থাকলেই কেউ বই ছাপাইতে পারে। একই বিষয় যখন এখন মানুষ বলে না যে ধরো আরে এখন তো কেউ একটা একটা ক্যামেরা অন করেই কেউ চাইলে গান ছেড়ে দিতে পারে, বা ক্যামেরা অন করলেই চাইলে কেউ কবিতা পড়ে দিয়ে দিতে পারে ইউটিউব ফেসবুকে। যখন বাংলাদেশে প্রথম ক্যাসেটের যুগ চালু হয়, ক্যাসেট বা সিডি, তখনও হচ্ছে এই কথাটাই আবার উঠছিল, আর তো টাকা থাকলেই মানুষ ছেড়ে দিতে পারে। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যত ক্রিয়েটিভ জায়গাগুলো
এরকম কুক্ষিগত না থেকে সেটার একটা ওপেন ফিল্ড হবে। এটার মানে প্রজ এন্ড কনস দুইটাই আছে, এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটার ভালো দিক বেশি খারাপ দিকের চেয়ে। এটার ভালো দিকটা অনেক বেশি, অনেক 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 ক্ষেত্রে আর কি এটার ভালো দিকটা। তো একটা এক্সাম্পল দিতে হয়, তোমরা হয়তোবা দেখে থাকবা বা তোমরা হয়তোবা তখন বেশ ছোট ছিলা অনেকেই, যে মধু হই হই বিষ খাওয়াইলা, একটা ছেলে এই গানটা গেয়েছিল। সো ওই যেগুলো হচ্ছে কক্সেস বাজারে যে পা টিপে দেয় বা এমন আর কি, যে বাতাস করে দেয় এরকম টাইপ কিছু ছেলে বা এটা এটা বিক্রি করে। তো সেখান থেকে কিন্তু ও রীতিমতো সুপারস্টার বনে গিয়েছিল। তো আজকে যদি এরকম একটা ওপেন গ্রাউন্ড না থাকতো থ্রু ইন্টারনেট, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। আজকে শিখোতে বসে শিখোর এমন সব টিচারের ক্লাস অনেকেই পাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা, যেটা কিন্তু মানে আমাদের জন্য যেমন সৌভাগ্য, স্টুডেন্টদের জন্য কিন্তু সৌভাগ্য। এটা যদি ইন্টারনেট না থাকতো, এই এই ওপেন প্লেগ্রাউন্ড যদি না সৃষ্টি হতো, এটা কিন্তু কোশ্চিনকালেও সম্ভব হতো না। তাই পরিবর্তনকে আমাদের আসলে একসেপ্ট করে নিতে হবে। পরিবর্তনকে একসেপ্ট যে করতে পারবে না, সে আসলে নিজেই পিছিয়ে থাকবে। যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। যশ মানে কি? যশ মানে হচ্ছে বোঝানো হয়েছে খ্যাতি। মূলত এখানে তিনি বুঝিয়েছেন যে ফেমাস হওয়ার জন্য বা খ্যাতির জন্য লিখবেন না। মানে যদি হচ্ছে ফেমাস হওয়ার জন্য লিখেন বা খ্যাতির জন্য লিখেন, তাহলে লেখাটা ভালো হবে না। লেখা ভালো হলে যশ আপনি আসিবে। যদি আপনি ভালো লেখা লিখে থাকেন, তাহলে খ্যাতি অটোমেটিক্যালি চলে আসবে। এইরকম। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা প্রথম দিকেই ভালো, এটা বঙ্কিমচন্দ্রের নিজস্ব মতবাদ মাত্র। এটার সঙ্গে যে আমাদের সবার একমত হতেই হবে এমন কোনো কথা নেই, এবং এটার সঙ্গে যে সব লেখক একাত্মতা প্রদর্শন করেছিলেন ব্যাপারটা তেমনও না। অনেকেই এই কথাগুলোকে মানে নাই এবং না মেনেও হচ্ছে ফেমাস হয়েছে। যেমন আমি যদি প্রথমটাই বলি, হুমায়ুন আহমেদের কথা যদি বলি, সো হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ নিঃসন্দেহে আমার খুব প্রিয় লেখক এবং তার অনেক বই আছে যেগুলোকে মাস্টারপিস হিসেবে ধরা যায়। বাট হুমায়ুন আহমেদের বেশিরভাগ বই কিন্তু অত্যন্ত সস্তা দরের এবং যেগুলো উনি টাকার জন্যই লিখছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। একটা সময় ছিল ঈদের দিন 7টা 50 মানেই হুমায়ুন আহমেদের নাটক। সো 5টা চ্যানেলে যখন একই সাথে 7টা 50 হুমায়ুন আহমেদের নাটকটা দেখানো হতো, আলটিমেটলি কোনো নাটকই কেউ দেখতে পারতো না। এবং হুমায়ুন আহমেদের প্রথম দিকের নাটকগুলো যতটাই ভালো ছিল, পরের দিকের নাটকগুলো সেগুলো বোঝা যেত যে সেগুলো শুধুই টাকার জন্য আর ওই চ্যানেলগুলোর চাপে আর প্রকাশকের চাপে লেখা। মানে যেমন শেষের দিকের হুমায়ুন আহমেদের একদম আবর্জনা টাইপ কিছু বই আছে। তো এই বইগুলো আদৌ উনি লিখেছেন না কোনো গোস্ট রাইটার দিয়ে লিখেছেন সেটা জানি না, কিন্তু হুমায়ুন আহমেদ কিন্তু ফেমাস হয়েছেন। এবং তার ধরলাম 100টা বইয়ের মধ্যে 80টা বই ধরলাম এরকম খুবই সস্তা দরের, কিন্তু আর 20টা বই কিন্তু আছে যেগুলো অসাধারণ বই। মানে তিনি যে ট্যালেন্টেড এটা নিয়ে কোনো ডাউট নাই। সো আমার এই কথাটা এই জন্য যে এটা হচ্ছে বঙ্কিমের নিজস্ব কথা মাত্র, কিন্তু আমরা এগুলো কোনো বেদ বাক্য না। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। আচ্ছা, বুঝলাম যে ওয়েস্টে বিষয়টা যেমন হয়েছে পশ্চিমা দেশে, আমাদের এখানে এখনো তেমন হয়নি। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। লোকরঞ্জন প্রবৃত্তি বলতে বোঝাচ্ছে যে মানুষকে খুশি করতে হবে এইরকম একটা ইচ্ছা সবসময় মনের মধ্যে জেগে থাকবে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে। রচনা বিকৃত এবং অনিষ্টকর হইয়া উঠে, অর্থাৎ যদি আমাদের দেশের মানুষের এখন যেই ধরনের রুচি আর যেই ধরনের শিক্ষা, আমরা যদি সেটা বিবেচনা করে লিখি, তাহলে লেখাটা বিকৃত এবং লেখাটা অনিষ্টকর, মানে অনেকের জন্য সেটা ক্ষতিকর হতে পারে। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, অর্থাৎ যদি এমন বুঝতে পারে লেখক যে লেখার মধ্য দিয়ে সে হচ্ছে মানুষের কিছু ভালো করতে পারবে অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারবে, তবে অবশ্য লিখিবেন, তাহলে লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে, যারা অন্য উদ্দেশ্যে লেখেন অর্থাৎ হতে পারে সেটা টাকা কামানো, হতে পারে সেটা ফেমাস হওয়া, তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। অর্থাৎ যাত্রাওয়ালা যারা হচ্ছে যাত্রা পালা করেন, সেই তাদেরকে নীচ ব্যবসায়ী বলছেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তাদের সঙ্গে তুলনা করছেন ওইসব মানুষদের যারা হচ্ছে এ ধরো ফেমাস অর্জন কিংবা টাকার জন্য লিখে। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, এই ধর্ম বলতে আসলে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বোঝায় নাই, এই ধর্ম বলতে মূলত বোঝানো হয়েছে নীতি বিরুদ্ধ, অর্থাৎ যেটার মধ্যে নীতি নৈতিকতা নেই, বা অসত্য মানে তো আমরা বুঝি মিথ্যা, পরনিন্দা মানে গীবত, পরপীড়ন অন্যকে কষ্ট দেয়া হয় এমন, বা স্বার্থ সাধন বা নিজের স্বার্থে কিছু উদ্ধার করার জন্য যেই লেখা লেখা হয়, যেটা এটাই যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। হিতকর মানে হচ্ছে উপকারী, সুতরাং তাহা একেবারে পরিহার্য। মানে পরিহার্য মানে কি, মানে সেটা বাদ দিয়ে দিতে হবে। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অর্থাৎ সত্য কিছু লেখা এবং সেটা অবশ্যই ন্যায়নীতি সাপেক্ষ হতে হবে, ওটাই সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। লেখনী মানে কি, লেখনী মানে হলো কলম। অনেকে কিন্তু এই ভুলটা করে, লেখনী বলতে লেখা, লেখালেখির প্রতিশব্দ হিসেবে লেখনী লিখে না। লেখনী মানে হলো কলম, এটার একটাই অর্থ। লেখনী ধারণ বলতে মানে বলছে অন্য উদ্দেশ্যে, মানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে লেখনী ধারণ মানে কলম ধরা, মহাপাপ মানে লেখা। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। কিছুদিন ফেলে রেখে তারপর ওটা সংশোধন করব। তাহলে কি দেখা যাবে? প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস ২-১ বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা মানে সেটার অনেক উন্নতি হয় তার ভাষ্য মতে, যে যদি সেটাকে রেখে দেওয়া যায় অনেকদিন, তাহলে বারবার পড়লে দেখা যাবে ওটার মধ্যে নানা রকম ফ্ল পাওয়া গেছে বা ভুল পাওয়া গেছে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, মানে যারা সাময়িক সাহিত্যের কাজটা যারা করছেন, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অর্থাৎ সাময়িক সাহিত্য বলতে কি বোঝানো হচ্ছে? ধরো একটা সাহিত্যকর্ম যেটা হচ্ছে এই সময়ের জন্যই শুধু প্রযোজ্য, সেটা মানে যেটা হচ্ছে কালজয়ী নয়। তো এই জন্য তিনি বলছেন যে সাময়িক সাহিত্যটা লেখকের জন্য ভালো কোনো কিছু না। এটার একটা তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, যে ধরো ফিলিস্তিন এবং ইসরায়েলের ইস্যু, এটা তো একটা অনেক আগে থেকে হয়ে আসছে, আজকে 50-60 বছর ধরে ইসরায়েলের সাথে এই গ্যাঞ্জাম। তো এই যে গ্যাঞ্জাম, এইটা নিয়ে যদি কেউ কন্টেন্ট বানায় ফেসবুকে বা ইউটিউবে বানায়, ফেসবুক বাদ দিলাম, ইউটিউবে, এটা কিন্তু একটা কালজয়ী কন্টেন্ট বলা যায়। এটা 5 বছর পরে কেউ সার্চ দিতে পারে যে ওই সময় কি হয়েছিল, ওটার সাথে কোথায় কি, মানে কোথায় কি কাহিনী, এই সেই এগুলা গেল। কিন্তু যদি ধরো এখন আজকে হিরো আলমকে নিয়ে একটা নিউজ হয়েছে, ওইটা নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়, এটা তো কোনো কালজয়ী কন্টেন্ট না। এটা ধরলাম হিরো আলম কোনো একটা কিছু করেছে যেটা নিয়ে হয়তো বা মানুষ হাসাহাসি করছে বা কিছু একটা, সেটা নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে, ওইটা একটা ক্ষণস্থায়ী বিষয়। এটাই বলা হচ্ছে যে ক্ষণস্থায়ী বিষয় না করে উনি হচ্ছেন দীর্ঘমেয়াদে কিছু করার জন্য উৎসাহ প্রদান করেছেন। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, অর্থাৎ যে বিষয়ে যার অধিকার নাই সেই বিষয়ে তার নাক গলানোর কোনো প্রয়োজন নাই, এটি সোজা কথা। কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। এটা সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্য বলতে বোঝাচ্ছে যে যেটা শুধু ওই সময়ের জন্যই প্রযোজ্য, ওটা ধরো নেক্সট 1 বছর 1.5 বছরই শুধু এটা, মানে ওটা একটা ভ্যালিউ রাখবে, আদারওয়াইজ এটার কোনো ভ্যালিউ নাই, বা নেক্সট 6 মাস এটা চলবে। তো ওই সবের ক্ষেত্রে এইটা আবার প্রযোজ্য নাই, পয়েন্টটা। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, অর্থাৎ তুমি যে অনেক জ্ঞানী সেই জ্ঞান জাহির করার তোমার প্রয়োজন নাই আলাদা করে। বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। যদি তোমার মাথায় কিছু থেকে থাকে তাহলে সেটা আসলে আপনা আপনিই তোমার লেখায় প্রকাশিত হয়ে যাবে, সেটার জন্য তোমাকে কৃত্রিমভাবে চেষ্টা করতে হবে না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। অর্থাৎ এইরকম বিদ্যা প্রকাশের চেষ্টা প্রথমত এটা পাঠকের জন্য খুবই বিরক্তিকর একটা ব্যাপার, এবং হানিজনক মানে হচ্ছে তোমার বলতে পারি যে হানিকর মানে কি, মানে এখানে মূলত বোঝানো হচ্ছে যে জিনিসটা খুবই দুঃখজনক হয়ে যায়, এবং এটা পাঠকের জন্য যেমন বিরক্তিকর হয়, আর রচনাটার সুন্দর থাকে না, দেখে মনে হচ্ছে যে সে অতিরিক্ত জ্ঞান ঝাড়ার চেষ্টা করছে এমন। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। কদাচ মানে কি, মানে হচ্ছে কদাচিৎ বা মাঝে মাঝে বা কিছুটা বা সামটাইমস, এটা এগুলো বোঝায় এই শব্দটা দিয়ে। কদাচিৎ, কদাচ মানে হচ্ছে যে যেই ভাষা তুমি জানো না সেই ভাষা থেকে বেহুদা নিজেকে জ্ঞানী জাহির করার জন্য তুমি উদ্ধৃতি দিবা না। এবার আসা যাক, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। বাংলা একটা কথা আছে,
ভাড়ামি, যেটা আজকাল অনেক নাটকেই দেখা যায় আমাদের দেশের নাটকগুলোতে। সেখানে ধরো সুরসুরিমূলক কিছু কথাবার্তা আনবে, আর ভাড়ামি, ভাড়ামিটা কি, মানে ধরো জোর করে হাসানোর চেষ্টা করা, বা এমন একটা কিছু ছ্যাবলামি করলো যেটা করে মানুষকে একটু হাসানোর চেষ্টা করা হলো। সো এটাই বলছে যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, মানে আমাদের লেখার ক্ষেত্রে কখনো কখনো অলংকারের প্রয়োজন পড়ে বা ব্যঙ্গ করার প্রয়োজন হয়। লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। তো এখানে বলা হচ্ছে যে অসময়ে, মানে যেখানে হচ্ছে আসলে অলংকার চেষ্টা করাটা কোনো ভালো কোনো কিছু না, বা শূন্য ভাণ্ডারে, বা যেখানে ধরো তোমার মানে আসলে অলংকারটা মানে কি বলবো যে তার মানে ভান্ডারটাও শূন্য, তার ভেতরে এমন কিছু নাইও যে হচ্ছে এটা করছে। তো এইটা আসলে আরো মানে জিনিসটা আরো ডিসগাস্টিং হবে আর কি। তো এটাই তিনি বলছেন এখানে ভদ্রভাবে। ধরো হুমায়ুন আহমেদের নাটকের ডায়লগ যদি তুমি দেখো, নর্মালি মানুষ হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যেত, এত অপূর্ব ছিল ডায়লগগুলো। কিন্তু তুমি যদি আজকের দিনের অনেক নাটক আছে এমন যেগুলোর মানে জোর করে হাসানোর প্রচেষ্টা হয়, স্পেসিফিক্যালি তুমি ফেসবুক ওয়াচে তো এরকম অনেক উদ্ভট উদ্ভট কন্টেন্ট দেখা যায়। তো সেটাই বললাম আর কি আমি। তো এটাকে তুমি তুলনা দিতে পারো উনার এই কথাটার সাথে, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। মানে এটা হলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটি প্রাচীন বিধি, মানে একটা লেখালেখির একটা অনেক খুব প্রাচীন একটা নিয়ম এটা, যে যেই জায়গাটাতে তোমার মনে হচ্ছে যে এখানে অলংকার বা এখানে যদি একটা ব্যঙ্গ একটা হাসাহাসির কিছু দেই তাহলে খুব সুন্দর হবে, সেই জায়গাটাই কাটে দিবা। ঠিক আছে? এমন। কিন্তু না, উনার পরামর্শ এটা না। উনার পরামর্শ হলো সেই স্থানটা তুমি তোমার বন্ধুদেরকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, মানে বারবার, পুনঃ পুনঃ মানে বারবার পড়িয়া শোনাবে। যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। যদি এটা আসলেই ভালো না হয় লেখক নিজেই বুঝে যাবে দুই চারবার পড়ার পর। বন্ধু বর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, সবার সামনে পড়তে লজ্জা করবে, তখন উহা কাটিয়া দিবে। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। এটা হচ্ছে একদম এই পুরো প্রবন্ধের মাঝে একদম গোল্ডেন লাইন হচ্ছে এটা। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব, আপনার মানে হচ্ছে নিজের, নিজের মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। কাহারও অনুকরণ করিও না। ঠিক আছে? অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। অনুকৃত মানে হচ্ছে ওইটা ফলো করা হয় আর কি। অর্থাৎ লেখকের ভাষায় কাউকে অনুকরণ করলে তার দোষগুলি আত্মস্থ হবে, বরং ভালো গুণগুলি আত্মস্থ হবে না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। যেমন আহ, কলকাতায় খুব ভালো একজন কমেডিয়ান আছেন, কলকাতার বলবো না, পশ্চিমবঙ্গের, সৈয়দ শামসিল। তার একটা চ্যানেল আছে বিটকেল বাঙালি, খুবই হিউমারাস ওর ভিডিওগুলা। এখন ইদানিং আরো কিছু চ্যানেল দেখা যাচ্ছে যারা ওইরকম একই প্যাটার্নে ভিডিও বানানোর চেষ্টা করছে, তাকে নকল করে বা তাকে ফলো করে। আলটিমেটলি মানুষ কিন্তু ওখানে যে ভালো মতো কমেন্ট তো করেই না, উল্টা আরো ধরো মানুষ ওখানে যে বলে আসে যে এর নকল করার চেষ্টা করতেছে, নকলটা ভালো হচ্ছে না, এটা সেটা না। তো নিজের স্বকীয়তা রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আরেকজনকে ফলো করতে পারো, কিন্তু আরেকজনকে একদম অনুকরণ করার যেই বিষয়টা, সেটা যদি তোমার ভেতরে থাকে তাহলে দিন শেষে সেটা তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। ঠিক আছে? বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা, এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। অর্থাৎ বলল যে এই বাংলা সাহিত্যের ধারক বাহক হচ্ছে কারা? এই লেখকরা, তাদের দ্বারাই রক্ষা হবে, এবং এটাই বাংলার ভরসা। তাই বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে যদি এই নিয়মগুলো বাংলার লেখকরা মান্য করে চলে। যশ মানে খ্যাতি, আমি বলেছি। লোকরঞ্জন মানে হচ্ছে রঞ্জন, মানে মূলত মানুষের মনোরঞ্জন বা মানুষকে খুশি করা, মানুষকে সন্তুষ্টি করা। ধর্মবিরুদ্ধ মানে নীতি নৈতিকতার বিরুদ্ধ। কোটেশন মানে তোমরা বুঝে গেছো উদ্ধৃতি, কোন একটা উক্তি, ওটাকেই কোটেশন বলে। আহ অলংকার মানে হচ্ছে খুব সুন্দর করা, মানে ভাষার মাধুর্য উৎকর্ষ বৃদ্ধি করে এরকম আর কি।
ব্যঙ্গ, ব্যঙ্গ মানে বিদ্রূপ করা, পরিহাস করা। কদাপি মানে কখনো কখনো, এমন বা কদাচিৎ। বাঙ্গালা, এইটা দিয়ে আসলে কি বুঝিয়েছে? অনেকের মনে হয়েছে এটা কি স্যার ভুল লিখলো নাকি। বাংলা, বাংলা মানে বাংলা। 19 শতকে বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে বাঙ্গালা বলে লেখা হতো। ওই যে বলেছি উনি যেভাবে লিখতেন এখন বঙ্কিমচন্দ্রের লেখা মানুষ কেন পড়ে না? কারণ ওটা যেভাবে লিখেছে এখন আর আমরা এই ধরনের বাংলা পড়তে কমফোর্টেবল ফিল করি না। শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে, বাঙ্গালা থেকে বাংলা, সেখান থেকে হয়েছে মানে ফার্স্টে ছিল তারপরে হয়েছে কি, তারপরে হয়েছে সেটা অনুস্বার। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। এটা একটা পেপারে প্রকাশিত হয়েছিল 1885 সালে। পরবর্তীতে এটা বিবিধ প্রবন্ধ বঙ্কিমের একটা বই আছে, সেটার অন্তর্ভুক্ত হয়। সাধুরীতিতে যদিও লেখা, এবং এটার প্রবন্ধটা আকারে কিন্তু খুবই ছোট, যেটা চিন্তার মৌলিকত্বে অসাধারণ। কারণ তিনি কিন্তু তখন বিষয়টাকে যেভাবে চিন্তা করেছেন এটা কিন্তু ডেঞ্জারাস। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন, অর্থাৎ এটা সকল যুগের জন্য, সকল কালের জন্য, সারা পৃথিবীতে এটা সাহিত্যের জন্য এটা প্রযোজ্য, বা যে কোনো সৃষ্টিশীল কাজের জন্য। নতুন লেখকদের প্রতি লেখক যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। নতুন লেখকদের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে লেখক বঙ্কিমচন্দ্র এই ছোট লেখাটিতে উপস্থাপন করেছেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি এখন একটু পোলে যাব, পোলে যাবার পরে হচ্ছে আমি তোমাদের কাছ থেকে প্রশ্নোত্তর নিব। তোমরা 30 সেকেন্ড করে পাবে এক একটা পোল অ্যান্সার করার জন্য। সো আমরা প্রথমে এইটা দিয়ে শুরু করছি। 30 সেকেন্ড পাবা, ঝটপট অ্যান্সার করো, সবাই অ্যান্সার করতে হবে। মেহেদি, এটা 15 সেকেন্ডে গেলে শেষ করে দিও, ঠিক আছে? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, এখনো তো দেখি বেশিরভাগই বাকি। এখনো প্রায় 70-80 জন অ্যান্সার করা বাকি। ফার্স্ট অ্যান্সার করো। আর এটা তো আসলে, আচ্ছা স্টপ, হ্যাঁ এটা তো আসলে বোঝার কিছু না, এটা তো মুখস্থ রে বাবা। ফার্স্ট হয়েছে আহসান হাবিব তামিম, সেকেন্ড হয়েছে প্রজ্ঞা পারমিতা, থার্ড হয়েছে নওশিন আহমেদ। এটার অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হলো গিয়ে 34টি। পরেরটাতে আমরা চলে যাই। বঙ্গদর্শন কত সালে প্রকাশিত হয়েছিল? এটাও আসলে জাস্ট একটা মুখস্থ একটা তথ্য, এখানে বোঝার কিছুই নাই। 1872 সালে বঙ্গদর্শন প্রকাশিত হয়। হুম, ফার্স্ট হয়েছে প্রজ্ঞা পারমিতা, কংগ্রাটস দুইবার থাকার জন্য। রিয়া সেকেন্ড, আহসান হাবিব তামিম আবার কংগ্রাটস তামিম, তোমরা দুইজনই দুইবারই ছিলা। হ্যাঁ, পরের প্রশ্নে আমরা চলে যাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? এটা কিন্তু আমি পড়িয়েছি, একটু আগেই পড়িয়েছি এটা, সো এটা আসলে পারাটা উচিত সবার। ফার্স্ট হয়েছে জারিফ হাসান, সেকেন্ড শাহরিয়ার আবির, থার্ড হয়েছে ফারজানা ইসলাম তাবাসসুম। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে এটার অ্যান্সার হচ্ছে সাহিত্য সম্রাট। তোমরা এইটা কেন পারলা না এটা আমি বুঝলাম না, অনেকেই এটা পারো নাই। এটা আসলে না পারাটা উচিত হয় নাই, এটা কিন্তু অ্যান্সার আমি দিয়ে দিয়েছিলাম আগেও, মানে দিয়ে দিয়েছিলাম বলতে এটা বেশ কয়েকবার বলেছি কিন্তু সাহিত্য সম্রাট। আচ্ছা হ্যাঁ, পড়তে যাও। রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন? খুবই সহজ কিন্তু এটা। মনে করার চেষ্টা করো, কেউ ভুল অ্যান্সার করো না, আমি হুমায়ুন আহমেদের কথা বলেছিলাম।
এতজন এ দিয়েছে, খুবই দুঃখজনক। এটা সঠিক উত্তর হচ্ছে বি। ফার্স্ট হয়েছে ফাহি আঞ্জুম, সেকেন্ড মাইশা তাবেসসুম আনিকা এবং থার্ড হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। এটা হচ্ছে অ্যান্সার, টাকার জন্য। আমাদের লাস্ট এটা। আচ্ছা, এটাতে তোমাদেরকে ফুল 30 সেকেন্ডই দিলাম, দেখি অ্যান্সার করো। সো ফার্স্ট হয়েছে নূরে, নূরে রুশনাল, সেকেন্ড হয়েছে দেওয়ান ফারদিন, থার্ড হয়েছে মিথিলাস অ্যাডিকশন। উদ্ভট এই ধরনের নাম, হাস্যকর নাম। আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল দাগাইলাম, কেন ভুল দাগাইলাম আমি বুঝলাম না। লোকরঞ্জনের জন্য কি সাহিত্য রচনার উদ্দেশ্য ছিল? তাহলে আমি কি পড়াইলাম? মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে তাহলে আমি কি পড়াচ্ছি আর তোমরাই বা কি বুঝতেছো। দেখো, বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটা? দেখো, এটা আমি একটা প্রসেস শিখাইছিলাম না, প্রসেস অফ এলিমিনেশন। মানে হচ্ছে এলিমিনেশন মানে হচ্ছে বাদ দেয়া। একটা একটা করে আমরা ভুল উত্তর বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে আগাবো। যেমন ধরলাম আমি এখানে ঠিক উত্তর জানি না, কিন্তু আমি জানি যে কয়েকটা ওয়ার্ডের মিনিং কি। আচ্ছা, আমি যতটুকু জানি অতটুকু থেকে আমি আগাই। বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি? প্রথমে এখানে আছে অর্থ লাভ। এটা তো কোনোভাবেই না, উনি বারবার নিষেধ করেছেন যে অর্থ লাভ করা সাহিত্য রচনার উদ্দেশ্য হতে পারে না। ঠিক আছে। এরপরে আছে কি যশ লাভ, মানে হচ্ছে খ্যাতি পাওয়া। উনি এটাও বলেছেন খ্যাতির জন্য রচনা করা যাবে না, তার মানে এই অপশনও বাদ। এরপরে আছে এখানে কি লোকরঞ্জন। লোকরঞ্জন মানে কি? লোকরঞ্জন মানে হচ্ছে মানুষকে খুশি করা বা মানুষের মন জুগিয়ে লেখা। কখনোই না, উনি এটাও করতে সরাসরি নিষেধ করেছেন। তার মানে এই তিনটাই বাদ। এখন আমার কি আর এখানে অপশন আছে মানব কল্যাণ ছাড়া? আমার তো এখানে 5টা অপশন না, অপশনই হচ্ছে 4টা, তার মধ্যে 3টা আমি বাদ দিয়ে দিলাম বা এলিমিনেট করে দিলাম, তাহলে তো থাকেই একটা। সো এখানে আমার অ্যান্সার হবে কি? আমার অ্যান্সার হবে মানব কল্যাণ। এই ভুলটা তোমাদের কাছ থেকে একদমই গ্রহণযোগ্য ছিল না। এনিওয়ে, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমি প্রশ্নোত্তর নিব তোমাদের কাছ থেকে। সো ক্লাসটা কেমন হলো তোমরা চ্যাটে জানাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা জানাও, প্রশ্ন না থেকে থাকলে সেটাও বলো। বাংলা বই কি কিনবো? ফার্স্ট পেপার তো বোর্ডের বই পড়বা, আর সেকেন্ড পেপারের জন্য হচ্ছে ভাষা শিক্ষা পড়বা। থ্যাংক ইউ। আচ্ছা, কদর্য মানে হচ্ছে অসুন্দর বা যেটা খারাপ, এটা। কশ্চিনকাল মানে হচ্ছে মানে কখনোই না এরকম আগে, মানে কশ্চিনকালেও তুমি দেখবা না এরকম। যাত্রাপালা হচ্ছে অনেকটা একটু উপরে উঠিতে একটু উপরে উঠে, কমেন্ট আমি হারাচ্ছে। একজন জিজ্ঞেস করেছে যাত্রাপালা মানে কি। যাত্রাপালা হচ্ছে, তুমি একটু ইউটিউবে সার্চ দিলে ডিরেক্ট দেখতে পাবা যাত্রাপালাটা কি। এটা বলতে পারো অনেকটা অনেকটা মঞ্চনাটকের মতো, কিন্তু এটা মঞ্চনাটকের চেয়ে একটু গ্রাম্য টাইপ, একটু গ্রাম্য মানুষজন এগুলো দেখে, এমন আর কি। আচ্ছা, আর হায়াত মাহমুদের প্রমিত বাংলা ব্যাকরণ না, হায়াত মাহমুদের ভাষা শিক্ষা কিনতে কিনলে। কদাচ মানে হচ্ছে মাঝে মধ্যে। আর অলংকার মানে হচ্ছে ভাষার যে সৌন্দর্য সেটা বোঝায়। নাটিকা বলতে বোঝায় সেই নাটকটা যখন ছোট থাকে সেটাতে স্লাইডে যা আছে সবগুলো কি লিখতে হবে, মানে কোথায় লিখতে হবে। একটু একটু উপরে দেখি তো, উপরে দেখি তো, আমি কোনো মেসেজগুলো পড়তে পারতেছি না, এত মেসেজ চলে যাচ্ছে। আচ্ছা, এগুলো আপনাকে মেসেঞ্জারে দেওয়া যাবে? কেমন হয়, কি করতে হবে আরো বলে? মেসেঞ্জারে আসলে আমি চেষ্টা করি রিপ্লাই দিতে, কিন্তু আসলে এত মানুষ মেসেজ পাঠায়, মেসেঞ্জারে দেওয়ার চেয়ে সবচেয়ে ভালো যদি গ্রুপে দাও, কারণ বাংলার তো আরো কিছু টিম মেম্বার আছে, সো ওরা দিয়ে দিবে, বা আমার আমার চোখে পড়বে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ রিপ্লাই। তো গ্রুপে দাও, বা তোমাদের যে গ্রুপটা আছে। স্যার, ভাষা শিক্ষা বইটাকে সম্পূর্ণ পড়তে হবে? বইটি বেশ বড়। বইটা আগে কিনো, তারপরে সামিন তুমি নিজেই বুঝে যাবা কতটুকু পড়তে হবে। 800 পৃষ্ঠার পুরোটা তোমার পড়ার প্রয়োজন পড়বে না। উপহাস করা আর পরিহাস। আচ্ছা, ব্রতী মানে কি? মানে হচ্ছে বলতে পারো ওটার বিষয়ে সে হচ্ছে অনেক ডেডিকেটেড, এমন আর কি, ভলান্টারিলি ডেডিকেটেড, এমন আর কি বলতে পারো। সব লেখাগুলোই কি নোট করবো সোহানা আক্তার? আহ সব লেখাগুলো নোট করবো বলতে কি বোঝাচ্ছ, এটা আমি বুঝি নাই তোমার প্রশ্ন। যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ লাগে তোমার কাছে ক্লাসে, ওগুলোই তুমি প্রশ্ন করো। আচ্ছা, বোর্ড বুক কি কলেজ থেকে দিবে? আই এম নট শিওর। হোয়াট অ্যাবাউট কলেজ? নাটিকাটা বললাম, নাটকটা যখন ছোট। ভাইয়া, এটা কততম অধ্যায় বইয়ে পেয়ে যাবা? আচ্ছা, আমাদের 2টা পার্ট।
শূন্য ভান্ডারে অলংকার আছে, এটা মূলত বুঝিয়েছে এখানে যে ধরো যেখানে আসলে মানে মোট কথা এটার মানে এটার জিসটা ছিল এটাই যে যেখানে আসলে অলংকারের প্রয়োজন নেই বা এমন কোনো কিছুর দরকার নেই যেখানে, সেখানে যদি বেহুদা অলংকার দেয়া হয় বা ব্যঙ্গ করা হয় সেটা আরো হাস্যকর দেখাবে। আচ্ছা, আহ একটু নিচে নামি, একটু নিচে নামি, একটু নিচে নামি। হ্যাঁ, বোর্ড বই কলেজ থেকে দিয়ে দিবেন, হয়তো কিনে নিবা, বোর্ড বইয়ের দাম কত হয়? হ্যাঁ, নিচে যাই, নিচে যাই। সব স্লাইডগুলো কি নোট করবা কিনা? সব স্লাইড যেগুলো তোমার প্রয়োজন ক্লাসে ওগুলোই নোট করবা। অনিষ্টকর মানে হচ্ছে ক্ষতিকর। হ্যাঁ, বস্তুনিষ্ঠ মানে হচ্ছে এই যেমন যেটা বস্তুনিষ্ঠ সংবাদ মানে হচ্ছে, কিন্তু বস্তুনিষ্ঠর কথা এখানে কেন আসলাম এটা বুঝলাম না। পোস্ট অবশ্যই অ্যাপ্রুভ করে সাদাফ, কিন্তু আমাদের তো আসলে অফিস ধরো 5 ডেজে থাকে, তোমাদের যে ভাইয়া বুরা কাজ করে তারা তো রবি থেকে বৃহস্পতি কাজ করে, স্যাটারডেতে শুধু আমরা টিচাররা আসি, আর যারা হচ্ছেন এই পর্দার পেছনে থাকেন তারা অল্প কয়েকজন আসে। সো এই জন্য তোমাদের শুক্র শনিবার অনেক সময় পোস্ট অ্যাপ্রুভ হয় না, দেখবা রবিবার এগুলো অ্যাপ্রুভ করে উত্তর দিয়ে দিয়েছে। হায়াত নাম পাইনি, অবশ্যই ভাষা শিক্ষা মানে ডক্টর হায়াত মাহমুদের, ওইটাই। আচ্ছা, নোট করার স্মার্ট আইডিয়া দেন, তাই তো? কিভাবে নোট করতে হয় এটার জন্য আজকে একটা জিনিস সার্চ দিবা। কর্নেল, বাংলায় লিখলাম আমি, কর্নেল নোট, কর্নেল নোট, এটা সার্চ দিবা। কর্নেল নোট টেকিং মেথড, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ইফেক্টিভ। আমি কর্নেল বানান আশা করি ভুল করি নাই। এটা কি দুইটা এল হয় না একটা এল জানি হয়, আমি ভুল করে, আচ্ছা দুইটা এল দিলাম। কর্নেল নোট টেকিং মেথড, এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে নোট করার। সার্চ করে দেখে নিবা। প্রাইভেট গ্রুপে অ্যাড নাই, আমাদের ফেসবুকে মেসেজ করো, অ্যাড করে দিবে তোমাকে। 12টা পয়েন্ট মুখস্থ করা লাগবে না। ভাষা শিক্ষা হায়াত মাহমুদ স্যারেরই। হুম, থ্যাংক ইউ মাশরুফ মাহিন। নির্মিতি অংশের কোনটা কত পৃষ্ঠা করে লিখবো? আমরা এখন নির্মিতি অংশে নাই, আমরা এখন আছি ফার্স্ট পেপার ক্লাসে। নির্মিতি ক্লাস আমরা করাবো এবং তখন আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোনটা কত পৃষ্ঠা লিখবো। সিকিউ এন্ড এমসিকিউ এর জন্য শুধু বোর্ড বই ভালো হয়, প্রথমত বোর্ড বই সবার ফার্স্টে ভালো মতো পড়তে হবে, আর শিক্ষক ক্লাসগুলো করাই যথেষ্ট তোমার বাংলা এ প্লাস পাওয়ার জন্য ইনশাল্লাহ। না, ভাষারীতি বই পড়লে পিছিয়ে থাকবো আমি সেটা বলি নাই। ভাষা শিক্ষা পড়তে পারলে ভালো, অন্য বই পড়তে পারলেও ভালো যদি তুমি অন্য বই পড়ে খুশি থাকো। ভাষা শিক্ষা আছে বাজারে, বাজারে ধ্রুব বইটা আছে, এবং আরো বেশ কিছু খুব ভালো ভালো কিছু বই আছে, ভাষা রীতি আছে, এবং আরো অনেক নাম না জানা রাইটারেরও বই আছে। সো ওটা তোমার যেভাবে ভালো মতো যেটা মনে হয় এটা তুমি ইয়ে করবা আর কি, ওটা তুমি পড়বা। আচ্ছা, পাবলিক স্পিকিং রিলেটেড ফিয়ার কিভাবে দূর করব? তুমি আগামী 3 মাস ফ্রন্ট ক্যামেরা অন করে করে প্রতিদিন 2 মিনিট করে একটা কিছু বলবা এবং নিজেই সেটা রেকর্ডটা দেখবা, এটাই, এবং আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা। পড়াশোনায় যদি দুর্বল থাকো, একজন জিজ্ঞেস করেছে, সেটা আস্তে আস্তে পড়তে পড়তে এটা হচ্ছে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। বাংলা প্রথম বোর্ডের বই ইনাফ, আর কিছু এই মুহূর্তে প্রয়োজন নাই। বাংলা বই অতিরিক্ত গদ্য এবং কবিতা কেন দেওয়া থাকে? সিলেবাস পাবা, চিন্তা নিও না। আচ্ছা, আর হচ্ছে একজন বলছে স্যার প্রশ্ন দেখি নাই, লোনস করে কি জানি বুঝি নাই কথাটা। ভাষা শিক্ষা বইটা কত টাকা নেই? আই এম নট শিওর এই মুহূর্তে বই এটার বাজারে দাম কত, কারণ কাগজের দাম প্রতিনিয়ত বাড়ে, সো এটার দাম এখন কত আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, এমসিকিউ এর জন্য কোনগুলা মুখস্থ করার দরকার নাই? আচ্ছা, আগে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ো, এমসিকিউ এর জন্য বাকিটা তুমি বুঝে যাবা তোমার কি পড়তে হবে আর কি পড়তে হবে না। মানে লেখক পরিচিতি ভালো মতো পড়বা, তাহলেই তোমার জন্য যথেষ্ট। স্যার, আচ্ছা, এখন অলংকারের উদাহরণটা আমি গ্রুপে পোস্ট করে দিব, মানে অলংকারের উদাহরণ এইভাবে দেওয়ার চেয়ে ইটস বেটার আমি তোমাদেরকে একটা লেখা দিয়ে দেখাবো না যে অলংকার বলতে আসলে লেখার মাঝে কি বোঝায়। স্যার চটজলদি প্রশ্ন দেখি নাই, চটজলদি প্রশ্ন আবার না দেখে কেমনে? বাংলা প্র্যাকটিস বুক ইনশাল্লাহ দিব, যখন সিকিউ ক্লাস হয় তখন হচ্ছে আমরা সিকিউ সলভিং ক্লাস তখন হচ্ছে দেই। সো বাঙ্গালা নব্য লেখকের পরে মেঘনাদ বা বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবো, তারপরে হচ্ছে দিব আর কি ইনশাল্লাহ। আহ সোলাইমান কবির বই কিনবো স্যার? বুঝি নাই আমি কি বলেছো এটা দিয়ে। বাংলা বিচিত্রা, যেটা তোমার কাছে ভালো মনে হয় কিনো, সমস্যা নাই। ভাষা শিক্ষা, অফকোর্স ভাষা শিক্ষা অ্যাডমিশনের কাজে কি, এটা একটা ক্লাসিক বই ভাষা শিক্ষা। এটা মানে এত ডিটেইলসে আলোচনা আর কোনো বইয়ে করে নাই। নাটক আর যাত্রাপালা কি ডিফারেন্ট? অফকোর্স, এটা তো পুরাই দুই জিনিস। সবগুলো কি বাংলা যতগুলো বইয়ে সবগুলোই কি গল্প পড়াবেন?
না আমি গল্প পড়াবো সবসময় এমন না, আমি দ্বিতীয় পত্র পড়াবো, গল্প পড়াবো, কবিতাও পড়াবো, প্রবন্ধও পড়াবো। আজকেই গল্প পড়ালাম, আজকে তো প্রবন্ধ পড়ালাম। সৌমিত্র শেখরের বইটা তোমাদের জন্য না, এটা আরেকটু বড় ক্লাসের জন্য। সৌমিত্র শেখর স্যার, আমি নিজেও নাকি টিচার হিসেবে পেয়েছিলাম কণ্ঠশীলনে, কিন্তু সৌমিত্র শেখর স্যারের বই তোমাদের জন্য না, এটা আরেকটু বড় মানুষদের জন্য, দরকার নেই এটা পড়ার তোমাদের। এবং এটা অনেক বেশি ডিটেইলসে এবং তোমাদের জন্য, ওখানকার বেশিরভাগ কথাবার্তা অপ্রাসঙ্গিক, তোমাদের জন্য বইটা উনি লিখেন নাই। এবং আমি বলবো যে তোমাদের লেভেলের জন্য ওনার বইগুলোর চেয়ে ভালো বই বাজারে আছে। এমসিকিউ প্র্যাকটিস, প্র্যাকটিস বুক পাবা ইনশাল্লাহ, প্র্যাকটিস বুক পাবা। বিভীষণের প্রতি মেঘনাতে হইল, তারপরে আচ্ছা অ্যাডমিশন প্লাস এইচএসসি এর জন্য ভাষা শিক্ষা কিনতে পারো, ধ্রুব কিনতে পারো, বা অন্য যে কোনো বই তোমার যদি ভালো লাগে। গল্প তো পড়াই নেই আজকে, এটা ছিল একটা প্রবন্ধ, এটা গল্প হবে কিভাবে? বাংলা বিচিত্রা কিনতে পারো। আচ্ছা ঠিক আছে। সো আমার মনে হয় যে যদি আমাদের ক্লাসটা এতটুকুতে হয়ে যায়, আমরা কি ক্লাসটা এখন শেষ করবো নাকি আরো কিছুক্ষণ রাখবো? তোমরা বলো। যদি তোমরা বলো ক্লাস শেষ করে দিতে, তাহলে ক্লাস শেষ করে দিব, শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা। সো ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শিখবো জিতবো গ্রুপে একটু পোস্ট করে দিও, এবং তোমাদের গ্রুপেও হচ্ছে পোস্ট করে দিও আজকে যা যা নোট করেছো সেই নোটের ছবিগুলো। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। যদি ক্লাসটার নোটগুলো পড়তে যেয়ে মনে আবারও কোনো প্রশ্ন জেগে থাকে, অবশ্যই তোমরা গ্রুপে প্রশ্নটা করে দিবে, ইনশাল্লাহ আমি কিংবা বাংলা টিমের অন্য যে কেউ সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবার চেষ্টা করব। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।